মাস্টারমশাই, আপনি ভুল করেছেন। আপনি বর্ণ পরিচয় করেছেন অতে অজগর। আপনি জানেন না আপনার বর্ণের পরিচয় এখন অতে অভয়া, ধতে ধর্ষণ, লতে লাশ। অনেকগুলো বার্তাই কবিতাটার মধ্যে। মঞ্চ আর শেখা, তার মধ্যে তুমি কোনটাকে বেশি গুরুত্ব দেবে? মঞ্চ। শেখার সঙ্গে মঞ্চ, মঞ্চের সঙ্গে শেখা, একেই কিন্তু অপরের পরিপূরক। আগামীতে কি ইচ্ছে আছে বলো কবিতা নিয়ে? কবিতার সাথেই থাকার। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। রবি ঠাকুরের কবিতা জন্মান্তর। এরকমই নানান কবিতা, কবিতার সমাহার আজকের এই মঙ্গলবারের কথা ও কবিতার আড্ডায় আমরা শুনব। কার কাছ থেকে? যার কাছ থেকে শুনব তিনি হলেন আমাদের আজকের এই আড্ডার অতিথি সুদেষ্ণা বঙ্গবাস। নমস্কার সুদেষ্ণা, একদম ঝলমলে আড্ডায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার সাথে আমরা কবিতায় যাত্রা শুরু করব। কবিতা দিয়ে শুরু করি, তারপরে তোমার সঙ্গে তো আড্ডা গল্প এগুলো তো থাকবেই। কি শোনাচ্ছ আমাদের? আমি আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাহাড় চূড়ায়। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ। সত্যি আমার শখ আছে, এখন কিনতে পারবো কিনা জানি না, সেটা কবি সবটাই বলে দিয়েছেন। শোনা। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অজস্র প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার ভারী প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তর্ণী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। ভীষণ ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো আমাদের। আসলে এই কবিতাটা তো ভীষণ চেনা কবিতা, আর চেনা কবিতা হলে একটু নিজেরও মন যখন শোনা হয় আর কি, নিজেরও মন থেকে একটু গুনগুন করে বলতে ইচ্ছে করে। খুব ভালো কবিতাটা। আচ্ছা, এবার আমাকে বলো সুদেষ্ণা, তোমার কবিতাই যাপনের মধ্যে তুমি কোন সময়টা বেছে নাও চর্চার জন্য? অনেক রকম প্রশ্ন হয়, আমাদের উত্তর আসে। আজকে আমার এটাই মন থেকে বেরোলো যে চর্চার জন্য কোন সময়টা তোমার কাছে বেটার মনে হয় বা বেছে নাও। আসলে আমার ছেলে তো ছোট ছেলে স্কুলে পড়ে, ও যখন স্কুলে যায় সকালের দিকটা একটু সময় বার করি।
সকালে 11টার থেকে ও স্কুলে যাওয়ার পরে একটু বসা আর কি। কিছুক্ষণ বসা। ভালো থাকা কি কি বিষয় নিয়ে? কবিতা নাকি অন্য কিছু আছে? কবিতা ভালো লাগে, একটু গানও করি আমি। বাহ, তো এইসব গানের নিয়ে সঙ্গেও আছে। কবিতার কিন্তু একটা যোগ আছে। হ্যাঁ, সেটা অনেকে মনে করেন, অনেকে করেন না, কিন্তু আমি মনে করি। কারণ গান জানা থাকলে কিছু কিছু সময় কবিতায় অনেক সময় আমরা গানের লাইন পাই, বা গানের লাইনটাও আমরা কিন্তু কবিতা আবৃত্তির মতো করে করতেই পারি। হ্যাঁ। সেখানে কোনো কিন্তু বাধা নেই। আর জীবনযাপন মানে জীবনের সঙ্গে কবিতার এই মেলবন্ধনটা কবে থেকে শুরু হয়েছিল? মানে কবে থেকে আলাদা করে মনে হলো যে কবিতাটাকে আমি চর্চা করতে পারি, বা এটা আমার একটা বন্ধু, বা একে আমি বেছে নিয়েছি বন্ধু হিসেবে? ছোটবেলা থেকে স্কুলে করতাম, স্কুলে, তারপরে বড় হোক মানে কলেজে গিয়েও করেছি। তারপরে বিয়ে সংসার কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু করা। তারপরে আবার বাচ্চারা বড় হয়েছে। চলতে কবিতা থাকুক। বরাবরই ভালো লাগে সেই। আচ্ছা, পরের কবিতায় চলো। আমার পরের কবিতা কবি সুজান মিঠির কবিতা, মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি ভুল করেছেন। আপনি বর্ণ পরিচয় করেছেন অতে অজগর। আপনি জানেন না আপনার বর্ণের পরিচয় এখন অতে অভয়া, ধতে ধর্ষণ, লতে লাশ। মাস্টার মশাই, অজগরের মতো পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করতে পারেনি কোনো নারী। মাস্টার মশাই, আপনি নারীকে আলো দেখিয়েছেন, শূন্য বুকে একাদশীর যন্ত্রণা মুছিয়ে ভরিয়ে দিতে চেয়েছেন রং। পর্দা ছিঁড়ে বেরিয়ে এসেছে নারী, খাঁচা ভেঙে পাখির মতো আকাশ দেখেছে, বাতাস শুনেছে, মাটি হয়েছে। ফুল ফুটিয়ে গান হয়ে বয়ে গেছে দেশ বিদেশ, নারী মানুষ হয়েছে। মাস্টার মশাই, আপনি ভুল করেছেন। নারী মানুষ হয়নি, নারী আরো নারী হয়েছে। গুহা আর পাহাড় নিয়ে সে কেবল বন্য সুখ যেন। জন্ম থেকে ধোঁয়া অথবা মাটি অবধি সে সহ্য করে যাচ্ছে নরক। তারপরে তার নাম হয়ে যাচ্ছে অভয়া। প্রতিবাদ অবশ্য হয়েছে, প্রতিবাদ হচ্ছে, নারী আরো নারী হচ্ছে। রাস্তায়, অফিসে, বাসে, ট্রেনে, ট্রামে, আত্মীয় তাকিয়ে দেখুন, কুকড়ে যাচ্ছে ছোট্ট নারী। আপনাকে বড় প্রয়োজন মাস্টার মশাই। আপনার বিরুদ্ধে অতগুলো নাম, আপনি একা। কি দারুণ উচ্চারণ নিয়ে দাঁড়িয়ে আছেন সোজা। আপনার স্পর্ধা দিয়ে এঁকে চলেছেন বোধোদয়। আপনি আসুন মাস্টার মশাই, আপনি আসুন। এ বিশ্বের এ ভয়ঙ্কর নোংরা বর্ণ পরিচয়ের পাতাখানা আপনি ছিঁড়ে কুটি কুটি করে ফেলুন। আপনি আর একখানা বর্ণ পরিচয় লিখুন মাস্টার মশাই, যেখানে শুধু একটাই বর্ণ থাকবে, মতে মেরুদণ্ড, মতে মানুষ। কি ভালো লেখাটা, ভীষণ ভালো। আমার কিন্তু প্রথম শোনা মানে এই কবিতাটা। হ্যাঁ, ভীষণ ভালো লেখা। আমার মনে হয় আপনাদেরও মন ছুঁয়েছে। আর এই আড্ডায় আমাদের আড্ডা চলতে থাকবে, সবে শুরু। আবার ওই যে সময় হয়ে যায়, নিয়ে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। চলে এলাম ব্রেকের পর। সঙ্গে রয়েছে সুদেষ্ণা বঙ্গবাস, কথা ও কবিতার আড্ডা, সঙ্গে আপনারা। এই আড্ডায় যদি অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। একটা কি বলি, স্রোতে কিছুটা জোয়ার ভাটা সব নিয়ে আমরা এখন আছি। বর্তমান প্রেক্ষাপট যা, সেটা সমাজ ব্যবস্থা হোক, সেটা আমাদের এই মুহূর্তে কথা কবিতার আড্ডা হোক, না কথা কবিতার আড্ডাটা একটু অন্যরকম, কিন্তু তবু বলবো খানিকটা জোয়ার ভাটাই বটে। তো এইবারে আমরা কিরকম ধরনের, কি বিষয়ের কবিতা আমাদের উপহার দেবে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা জোড়া খুন। একদম অন্য স্বাদের একটি কবিতা, শোনাও। লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়।
আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। আগে আমি লোভের মরামুখ দেখব, তারপর ভয়ের। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শানিত ছুরিখানাকে আমূল বিধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, কিছুই আমি চাই না, ভয়ও অমনি চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান। উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে। শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে উঠলুম। আমার সামনে ছিল লোভ, আমার পিছনে ছিল ভয়। আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না। একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গেই দেখতে পেলুম অন্যজনও ফতুর হয়ে গেছে। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ ও লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়া খুন সমাধা করে বাঁ পায়ে লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা ডানার মধ্যে ঠেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। অনেকগুলো বার্তা এই কবিতাটার মধ্যে, অনেকগুলো দিক। যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, খানিক কোথায় গিয়ে সেই সত্যি সত্যি জোয়ার ভাটাটাই কিন্তু পেলাম। পছন্দের কবিদের মধ্যে কার কবিতা তোমাকে ভেতর থেকে টানে? যে কবিতা খুব বেশি প্র্যাকটিস না করলেও তোমার মনে হয় যে সেই কনফিডেন্সটা তুমি পাও, যে না, হয় না কিছু কিছু কবির কবিতা যে সেটা তোমার কণ্ঠে বলো, তোমার নিজের যে প্রতিচ্ছবি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া বলো, আপনা আপনি তোমার ভালো লাগে, চলে আসে। ভাবতে হবে সব কবিরই ভালো লাগে। মানে না, আমার মানে কি হয়, আড্ডা দিতে দিতে যেহেতু তুমি একটু অন্যরকম কবিতা বললে, এই কবিতাগুলো তো সচরাচর আমরা শুনতে পাই না, তো মনে হলো যে কিছু কিছু কবিতার সঙ্গে আমরা একেবারে মিশে যাই, যেমন পাহাড় চূড়ায়, তাই না? এই তিনটে কবিতা শোনালে এখনো পর্যন্ত পাহাড় চূড়ার সঙ্গে একেবারে আমরা মিশে যাই। মনে হয় যেন সত্যি সত্যি পাহাড়ে দাঁড়িয়ে আছি। আর সত্যি যখন খুব কষ্ট হয় মনে হয় যা করেছি করেছি, এবার ক্ষমা করো। তো সেরকমই। আর কবিতা চর্চার জন্যে আগামী দিনে মানে চর্চা করতে করতে অনেক স্টেজ, অনেক শেখা, সবকিছু নিয়ে এই সময় দাঁড়িয়ে কি বার্তা দেবে? কোনটা বেশি জরুরি? ভালো করে শেখাটা, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যে থেকেও আমি বলছি যে শেখা এবং মঞ্চ দুটো একসাথে চলতে চলতেও মঞ্চ আর শেখা, তার মধ্যে তুমি কোনটাকে বেশি গুরুত্ব দেবে? মঞ্চ। কারণ মঞ্চ কিন্তু একটা শেখার জায়গা, শেখার সঙ্গে মঞ্চ, মঞ্চের সঙ্গে শেখা, একেই কিন্তু অপরের পরিপূরক। আচ্ছা, এবারে কি শোনাবে? এবার আমি কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগচম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো
চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। যাই বলো, তোমার কবিতা শুনতে শুনতে আমি যেটা তোমার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য করছি আর যেটা অনুভব করছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই মতামত জানাবেন, সেটা হচ্ছে তুমি যথেষ্ট যত্ন করো কবিতাকে। এটা কিন্তু তোমার কবিতায় চেষ্টা প্রকাশ করি। পাচ্ছে। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে বলা নয়, কারণ কিছু কিছু ব্যক্তিত্ব, তার কবিতা, তার শৈল্পিক যে ভাবনা, হ্যাঁ, সেটা কিন্তু বহিঃপ্রকাশ না চাইতেও হয়ে যায়, আমরা করে ফেলি, সেটা আমরা বুঝতে পারি না। অগোচারে কিছুটা সহজাত থাকে, কিছুটা শেখা থাকে, আর কিছুটা নিজেকে ওই বললাম পালিশ করতে করতে হ্যাঁ। এগিয়ে চলা। তো তোমার মধ্যে তুমি খুব কিন্তু ধরে ধরে বলছো কবিতাগুলো, এটা আমি ফলো করলাম। প্রত্যেকটি কবিতার মধ্যে কোনো খুব তাড়াহুড়ো নেই, এবং খুব যে ওঠা নামা, খুব হঠাৎ করে চিৎকার, অনেক সময় আমরা পারফরমেন্স করতে গিয়ে কিন্তু এগুলো লক্ষ্য করি। মঞ্চের উপস্থাপনা আর আমাদের এই ধরনের কথা কবিতা বা এই ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা, একই কবিতার আবৃত্তি যখন আমরা করি, তা কিন্তু একরকম হয় না, আলাদা হয়। তা কিন্তু সময় বিশেষ আমাদের পরিবর্তন হয়। সেই। সেটা আমরা যারা চর্চা করি বা যারা আপনারা করেন, তারা প্রতিনিয়তই আমরা সেটা বুঝতে পারি। আর এই রকম বুঝতে পারার আরো অনেক কিছু নিয়ে আমরা অপেক্ষায় থাকব। আপাতত আবারও নিয়ে নিচ্ছি ব্রেক। ফিরে আসা বিরতির পর। আমার এই ফিরে আসা বলতে বলতে আমার যেটা মনে হয় যে এই বোধহয় শেষ হয়ে গেল কথা ও কবিতার আড্ডা, কিন্তু না, এই আড্ডাটা চলতে থাকবে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাথে নিয়ে, আর সেভাবে চলছেও। আর ভালো লাগার বিষয় কি জানেন, যে আপনারা প্রত্যেকে এত মন দিয়ে আমাদের শোনেন, জানান মতামত, এবং কি কি শুনতে চান, কোন কোন কবির কবিতা, সেগুলো আমাদেরও কিন্তু জানতে পারলে ভীষণ ভালো লাগবে। আমরাও চেষ্টা করব আমাদের সমস্ত ভুল ত্রুটি সেগুলো সংশোধন করে এগিয়ে যাওয়ার। কথা কবিতায় আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সুদেশনা আমার সঙ্গে রয়েছে আজকে আড্ডায়, ওর সঙ্গে আরও একবার নতুন করে বিরতির পরে আবার ফিরে আসা এবং আপনাদের মনের দরবারে পৌঁছে দেওয়া ওর আরও দুটি কবিতা। আমরা একেবারে দেখতে দেখতে সুদেশনা চলে এলাম, মানে শেষ পর্ব আর কি আমাদের, আচ্ছা, তারপর আমাদের ইতি টানতে হবে। তো একটুখানি বলো, কি ভালো লাগছে কবিতা নিয়ে আজকে এসে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। সত্যি তো? হ্যাঁ। একটু বাড়িয়ে না তো? না, না, একদম না। আচ্ছা, সেই ভালো লাগা থেকে বলো যে তোমার আগামী দিনে কি ইচ্ছে আছে। এই প্রশ্নটা আমরা কমন কেন করি জানো? কারণ কবিতা নিয়ে প্রত্যেকে স্টেজ করে, অনেক মানুষের কাছে পৌঁছে যায়, বা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে, কিন্তু চ্যানেলে কবিতা বলা এবং সেই কবিতাগুলোর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অত অত কবিতা চর্চার মধ্যে কিছু কবিতাকে বাছাই করে বলা, সেগুলোর মধ্যে কিন্তু একটা কনফিউজ একটা ব্যাপার কাজ করে, যে কোনটা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। তো পছন্দটা একটা ব্যাপার, তার মধ্যে থেকে আজকেই যে কবিতাগুলো রেখেছো, তার মধ্যে পছন্দ করতে কতটা সময় নিয়েছো বলো? এখানে এসে ঠিক করলে, না বাড়ি থেকে মোটামুটি ঠিক করা ছিল? বাড়ি থেকে মোটামুটি একটু ঠিক করে এসেছিলাম, আর এখানে এসে কিছুটা একটুখানি। সেই। আগামীতে কি ইচ্ছে আছে বলো কবিতা নিয়ে? প্রচুর মঞ্চ মঞ্চ ইচ্ছে আছে, কবিতার সাথেই থাকার ইচ্ছে আছে। থেকে যাও, আমাদের এই কবিতার আড্ডায় থেকে যাও, কথা ও কবিতা দেখতে থাকো, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। শুধু সুদেশনা নয়, সকলের সঙ্গে থাকুন। আমাদের এই আড়ালে যারা কাজ করেন তাদের কথা তো খুব একটা বলা হয় না, আমাদের সুযোগটা খুব কম তো বলার, কারণ কবিতায় মন ডুবে থাকে তখন। আর যারা নেপথ্যে কাজগুলো করেন, যারা আমাদের গোটা টিমকে নিয়ে যান, মানে একেবারে ফাইনালি আপনাদের কাছে পৌঁছে দেন, তাদেরকেও কিন্তু আমাদের এই ভালোবাসা এবং ধন্যবাদ একটু জানাতেই হয়। এবারে কি শোনাচ্ছ? এবার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো সেই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায়
এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ভীষণ সুন্দর। আমি কিন্তু খুব সহজে এরকম সুন্দর সুন্দর বলি না। কবিতার ক্ষেত্রে আমি খুব খুঁতখুঁতে একজন মানুষ, যেহেতু নিজের পছন্দের বিষয় এবং আমারও ছোটবেলাটা এভাবেই কেটেছে। কাজেই বিপরীত দিকের মানুষ যখন আসেন বা গুণী মানুষেরা আসেন, তাদের থেকে শুনতে শুনতে আমার চেনা কবিতা যখন পড়ে তখন তো আমি বিড়বিড় করে বলতে থাকি। হ্যাঁ, ক্যামেরা অ্যাকশন সবকিছুর মাঝেও আমাকে কন্ট্রোল করাটা খুব মুশকিল, মানে আমি পারি না সেটা। তো সেই রকমই আবারও বলি যে তোমার কিন্তু এই কবিতাটা নিয়ে অনেক দূর তুমি পৌঁছবে, এটা আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং অনেক চর্চা করো, অনেক কবির কবিতা পড়ো, আর আরও শোনো। আমরা একেবারে শেষে, ভালোবাসা তো দেওয়াই হয়ে গেছে, আরও অনেক শুভকামনা জানিয়ে শেষটা তবে শেষের মতন হোক। কি দিয়ে শেষ করবে? কবিগুরুকে দিয়ে শেষ করি। আমরা সাধারণত রবিকে দিয়ে শুরুটাই অভ্যস্ত। আমাদের তো রবি ঠাকুর আর নজরুল ছাড়া মানে কবিতা আর কিছু ভাবতে পারি না। তাহলে তাই হোক, রবি থাকুক আমাদের জীবন জুড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি। কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছেন দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরকিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়? ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। এই শেষ কথা বলে যাব আমি চলে। নির্বাচনটা কিন্তু মানে কোনো কথা হবে না। খুব ভালো থেকো সুদেষ্ণা। আবারও আমাদের এই কথা ও কবিতা এমনভাবেই আপনাদের সঙ্গে নিয়ে আমরা পাড়ি দিতে থাকবো, আর আবারও অপেক্ষায় থাকবো আগামী এপিসোডের জন্য আপনাদের মতো আমরাও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।